হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেকারি ডায়েরিজের সিজন 1 এর 19 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই জিনশির সেক্রেটারি তাকে বলছে, আমি জানি আপনি মাও মাও এর কথাই ভাবছেন, কিন্তু আজ একটা বড় অনুষ্ঠান আছে, তাই দয়া করে সেদিকে মনোযোগ দিন। জিনশি শুধু শান্তভাবে উত্তর দেয়, আমার মনে আছে, মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। মুখে বলছে মনে আছে, কিন্তু মন পড়ে আছে অন্য জায়গায়। অ্যান্ড সাডেনলি এর পরের দৃশ্যে আমরা দেখি লিহাকুকে। সে একটা কেস নিয়ে মাও মাও এর সাথে দেখা করতে এসেছে। সে মাও মাওকে জিজ্ঞেস করে, তোমার কি গোডাউনে আগুন লাগার ঘটনাটা মনে আছে? সেদিন একজন চোর গোডাউনের ভেতরে ঢুকেছিল। মাও মাও সরাসরি জিজ্ঞেস করে, তাই নাকি? কি চুরি হয়েছে সেখান থেকে? লিহাকু জানায় চোরটা পূজার বাসনপত্র চুরি করেছে। মাও মাও তখন বলে, ওই এলাকার ম্যানেজার কোথায়? তার তো এই ব্যাপারে কিছু জানা উচিত। লিহাকু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আগের ম্যানেজার কিছুদিন আগেই বিষাক্ত সামুদ্রিক খাবার খেয়ে মারা গেছে। এই কথাটা শোনার সাথে সাথেই মাও মাও চমকে ওঠে। এক সেকেন্ড, আমি এই ব্যাপারটা জানি। লিহাকু তো পুরাই অবাক। তুমি কিভাবে জানো? মাও মাও শুধু রহস্যময় ভাবে উত্তর দেয়, অনেক কিছুই তো ঘটে গেছে, তাই না? এটা শুনে যে কারো মাথায় প্রশ্ন আসবেই, এই মেয়ে জানলো কিভাবে? এরপর সে ভাবতে শুরু করে, গোডাউনে আগুন, চোর আর ম্যানেজারের হঠাৎ মৃত্যু, না না, এই দুটো ঘটনা কোনোভাবেই আলাদা হতে পারে না। এখানে একটা জিনিস খেয়াল করো, ঠিক তখনই লিহাকু তাকে জানায় গত বছরের ম্যানেজার ছিলেন মাস্টার কানেন, যিনি আর কেউ নন, লাকানের অধীনে কাজ করেন। অ্যান্ড গ্যাস হোয়াট, লাকানো সেখানেই দাঁড়িয়ে ছিল। আর এই কথা শুনে সেও অবাক যে মাও মাও এত কিছু জানে। মাও মাও আবারও সেই একই উত্তর দেয়, বললাম তো অনেক কিছুই হয়ে গেছে। এরপর সে লিহাকুর দিকে তাকিয়ে সোজা জিজ্ঞেস করে, বলো আমি তোমার জন্য কি করতে পারি? লিহাকু তখন মাও মাওকে একটা স্মোকিং পাইপ দেখিয়ে বলতে শুরু করে, গোডাউনের একজন পাহারাদার এই পাইপটা একজন দরবারের মহিলার কাছ থেকে পেয়েছিল। সে অন্ধকারে ওই মহিলাকে রাজপ্রাসাদের বাইরে পর্যন্ত পৌঁছে দিয়েছিল, আর তার বদলে মহিলাটি তাকে এটা গিফট হিসেবে দেয়। লিহাকু আরও জানায় মহিলাটি একটা স্কার্ফ দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল, সাধারণ মহিলাদের থেকে বেশ কিছুটা লম্বা ছিল, আর সবচেয়ে বড় কথা, তার শরীর থেকে ওষুধের গন্ধ আসছিল। অ্যান্ড অফকোর্স এই কথাগুলো শোনার সাথে সাথে মাও মাওয়ের মনে সুইরেনের সন্দেহ জাগে, কিন্তু পরক্ষণে তার বাবার বলা কথা মনে পড়ে যায়। শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। মজার ব্যাপার হলো, এখানেই মাও মাওয়ের চরিত্রের একটা দারুণ দিক ফুটে ওঠে। সে আবেগ বা অনুমানের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায় না। লিটারেলি সে ভাবতে থাকে গোডাউনে আগুন লাগা আর মন্দিরের বাসন চুরি হওয়া, এই দুটো ঘটনা এক সুতোয় বাঁধা। এরপর সে লিহাকুকে কিছু একটা এঁকে দেখিয়ে বলে, দেখুন দুটো দুর্ঘটনার সাথে যদি তৃতীয় আরেকটা দুর্ঘটনা ঘটে তবে সেটা বড় কোনো ব্যাপার নয়, কিন্তু যখন একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে আর মনে হয় যে এগুলো ইচ্ছে করে ঘটানো হচ্ছে, তখন হঠাৎ করে একজন লম্বা দরবারের মহিলার আবির্ভাবের কোনো মানে হয় না। এখানে একটা জিনিস খেয়াল করো, সুইরেনের নাম সরাসরি না এলেও ইঙ্গিতটা একদম স্পষ্ট। এটা তার নিজেকে বাঁচানোর একটা চালাক উপায়। অ্যান্ড ভাই, লিহাকু তার বুদ্ধিমত্তা দেখে হেসে ফেলে আর বলে, তোমাকে দেখে যতটা সহজ মনে হয় তুমি তার চেয়ে অনেক বেশি চালাক। এই বলে সে মাও মাওয়ের কাঁধে ধুমধাম করে চাপড় মারতে থাকে। মা মাও ব্যথায় চেঁচিয়ে ওঠে, আহ, আপনি যত বড় ততটাই নির্দয়, আমার উপর একটু দয়া করুন। আর ঠিক তখনই তারা জিনশিকে দেখতে পায়, আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড গ্যাস হোয়াট, তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে সাংঘাতিক রেগে আছে। জিনশি বরফ শীতল গলায় বলে, তোমরা দুজন তো বেশ মজার করছো দেখছি। তার ওই খুনে চাহনি দেখে লিহাকু এক সেকেন্ডে হাওয়া হয়ে যায়। লিটারালি সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মা মাও বেচারি বোঝানোর চেষ্টা করে, আরে না না, এখানে মজার কোনো কথাই হচ্ছিল না। জিনশি জেলাসির সুরে বলে, তাই নাকি? আমার তো মনে হচ্ছে তুমি আর লিহাকু একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে গেছো। মামাও তাড়াতাড়ি বলে, সেরকম কিছুই না, আমি আপনাকে সবটা বলছি। এরপর সে জিনশিকে পুরো ঘটনাটা খুলে বলে। জিনশি জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এর পেছনে কে থাকতে পারে? মামা উত্তর দেয়, আমি ঠিক জানি না, তবে মনে হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য অনেকগুলো জাল একসাথে পাতা হয়েছে। হতে পারে এর মধ্যে আরও অনেক ভাঁত পাতা আছে। এই কথা শুনে জিনশি একটা চাল চালে। কেসটা সমাধান করার জন্য মাও মাওকে মোটিভেট করতে হবে, আর সে খুব ভালো করেই জানে মাও মাওয়ের দুর্বলতা কি। তাই সে তাকে অক্স বেজোয়ার আর অন্যান্য দামি ওষুধ দেওয়ার লোভ দেখায়। অ্যান্ড সাডেনলি এই ওষুধগুলোর কথা শুনেই মাও মাওয়ের মাথা একদম খারাপ হয়ে যায়। সে উত্তেজনায় বলে ওঠে, এটা তো গরুর পিত্তথলি থেকে তৈরি হওয়া সেই দুর্লভ ওষুধ, হাজারটা গরুর মধ্যে কোনো একটার মধ্যে এটা পাওয়া যায়। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এই ভাবতে ভাবতেই সে উত্তেজনায় জিনশির টেবিলের উপর চড়ে বসে আর ওষুধটা চাইতে থাকে।
লিটারালি টেবিলের উপর। তার এই কাণ্ড দেখে জিনসি হতভম্ব হয়ে যায় আর গাওসুন তাকে শান্ত হতে বলে। মাও মাও হুঁশ ফিরে পেয়ে টেবিল থেকে নেমে আসে এবং জিনসির কাছে ক্ষমা চায় আর জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আমাকে এই ওষুধটা দেবেন? জিনসি মুচকি হেসে বলে, আগে তুমি কেসটা সমাধান করার কাজে লেগে পড়ো, বাকিটা আমি পরে দেখব। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি জিনসির কাছ থেকে ভরসা পেয়ে মাও মাও কেসটা সমাধান করতে একটা অফিসে যায় এবং পুরনো নথি ঘাঁটতে শুরু করে। সেখানকার একজন কর্মচারী তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং বলে, যদি কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। মাও মাও তার কাছ থেকে আসন্ন অনুষ্ঠানটা সম্পর্কে জানতে চায়। লোকটা তারই কিছু স্ক্রোল দেখিয়ে অল্টার অফ দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার নামে একটি জায়গার কথা বলে। সে জানায় জায়গাটা খুব অদ্ভুত, ছাদ থেকে একটা বিশাল পিলার ঝোলানো আছে। উৎসবের সময় সেই পিলারটাকে নিচে নামিয়ে তার সাথে আরো কিছু অংশ জোড়া হয়। অ্যান্ড ভাই, লোকটা আরো বলে, আমি ওখানে একটা জরুরি কাজে গিয়েছিলাম আর পিলারের সুরক্ষা নিয়ে তাদের সাথে তর্ক করায় তারা আমাকে বের করে দেয়। পিলারটা একদম মাঝখানে ঝুলছে, যেটা খুবই বিপজ্জনক। ব্যাস, এই কথা শোনার সাথে সাথে মাও মাওয়ের মাথায় সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে ভাবে এটা তো সত্যিই ভয়ঙ্কর। যদি পিলারটাকে ধরে রাখা অংশগুলো ভেঙে যায় তাহলে তো ওটা সোজা নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর পড়বে আর তাদেরকে পিষে মেরে ফেলবে। কিন্তু তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, তাহলে মন্দিরের বাসন চুরির মানে কি ছিল? বাসন তো নতুন করে বানানোই যেত। ঠিক তখনই তার সেই 3 ভাইয়ের কথা মনে পড়ে, যাদের ষড়যন্ত্র সে আগে ফাঁস করেছিল। সে বুঝতে পারে এটাও হয়তো একটা বড় ষড়যন্ত্রেরই অংশ। সে তাড়াতাড়ি সেই কর্মচারীকে জিজ্ঞেস করে, পরবর্তী অনুষ্ঠানটা কবে? লোকটা উত্তর দেয়, সেটা তো আজকেই। আজকে? এই কথা শোনার সাথে সাথে মাও মাও আতঙ্কে সেখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে ভাবতে থাকে, এটা একটা দীর্ঘ দিনের ষড়যন্ত্র। চক্রান্তকারীরা অনেকগুলো জাল পেতে রেখেছে যাতে কোনো একটা অন্তত কাজ করে, আর এবার তাদের এই জালটা কাজ করে গেছে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। সে বুঝতে পারে যে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করার জন্যই এই ফাঁদ পাতা হয়েছে। সে জিনসিকে বাঁচানোর জন্য পাগলের মতো সেই অনুষ্ঠানের জায়গায় পৌঁছায়, কিন্তু ভেতরে ঢোকার আগেই প্রহরীরা তাকে আটকে দেয়। মাও মাও তাদের বোঝানোর চেষ্টা করে, ভেতরে যে সম্ভ্রান্ত ব্যক্তি আছেন তার জীবন সংকটে, আমাকে ভেতরে যেতে দিন। যদিও মাও মাও তখনও জানতো না যে সেই সম্ভ্রান্ত ব্যক্তিটি আসলে জিনসি নিজেই। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি একজন প্রহরী তাকে ধমক দিয়ে বলে, তুই একজন সামান্য পরিচারিকা, তুই আমাকে আদেশ দেওয়ার কে? এই কথা শুনে মাও মাও বুঝতে পারে যে সত্যি কথা বলে কোনো লাভ হবে না। তাই সে বুদ্ধি করে অন্য পথ নেয়। সে প্রহরীকে সরাসরি বলে, তুমি আমাকে ভেতরে যেতে দিচ্ছ না কারণ তুমিও এই ষড়যন্ত্রের সাথে জড়িত। অ্যান্ড গেস হোয়াট? এই অপবাদ শুনে প্রহরীর রেগে আগুন হয়ে যায় এবং মাও মাওয়ের মুখে সজোরে একটা ঘুষি মারে। মাও মাও ছিটকে মাটিতে পড়ে যায়। তার মুখে ভীষণ আঘাত লাগে এবং মুখটা ফুলে যায়। মাটিতে পড়ে সে ভাবতে থাকে, আমার এভাবে কথা বলায় ওর রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু শুধু এইটুকু দিয়ে তো আমি অনুষ্ঠানটা থামাতে পারবো না। সে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ায় আর প্রহরীকে বলে, এবার তো তোমার ভালো লাগছে তাই না? ভাবো যদি ভেতরে কিছু হয়ে যায় তাহলে তোমাদের সবার মাথা কেটে নেওয়া হবে। তাই আমি এখনো বলছি, আমাকে ভেতরে যেতে দাও। যদি কিছু হয় তাহলে সব দায় আমার আর আমারই শিরচ্ছেদ হবে। কিন্তু প্রহরী তার কথায় কান না দিয়ে তাকে আবারও আটকানোর চেষ্টা করে। অ্যান্ড অফকোর্স ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, ওকে যেতে দাও। মাও মাও কণ্ঠস্বরটা চিনতে পারলেও পিছনে ফিরে তাকাতে চায় না, কারণ সে জানে এই কণ্ঠস্বর লাকানের। প্রহরী ইতস্তত করলে লাকান রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে বলে, তোর সাহস কি করে হয় একটা তরুণী মেয়ের গায়ে হাত তোলার? দেখছিস না ওর কতটা আঘাত লেগেছে? লাকানের সেই রাগী চাহনি দেখে প্রহরী ভয় পেয়ে যায় এবং মাও মাওয়ের জন্য পথ ছেড়ে দেয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও মাও কোনো দিকে না তাকিয়ে সোজা হলের ভেতরে ছুটে যায়। সে ভেতরে ঢোকার সাথে সাথেই দেখতে পায় সেই বিশাল পিলারটা ভেঙে জিনসির ওপর পড়তে চলেছে। এক মুহূর্ত দেরি না করে মাও মাও দৌড়ে গিয়ে জিনসিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সে জিনসিকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু এই ঘটনায় তার নিজের পায়ে একটা গভীর আঘাত লাগে। জিনসি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, এখানে এসব কি হচ্ছে আর তোমার এই অবস্থা কে করেছে? মাও মাও ভাবে, মাস্টার জিনসি এখানে কেন আর উনি এমন অদ্ভুত মুখভঙ্গি করে আছেন কেন? কিন্তু আঘাতের যন্ত্রণা এতটাই বেশি ছিল যে সে আর দাঁড়াতে পারে না। অজ্ঞান হয়ে যাওয়ার আগে সে শুধু বলে, এই ক্ষতটা সেলাই করতে হবে। এই বলেই সে জিনসির করে ঢলে পড়ে। অ্যান্ড ফাইনালি এর পরের দৃশ্যটা লিটারালি হৃদয় ভেঙে দেবার মতো। জিনসির মুখটা দুঃখে আর উদ্বেগে ভরে যায়। সে সাবধানে মা মাওকে নিজের কোলে তুলে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। পেছনের দিকে আমরা লাকানকেও দেখতে পাই যে হতাশ চোখে মা মাওয়ের চলে যাওয়া দেখছে। জিনসি যখন মা মাওকে নিয়ে এগিয়ে যাচ্ছে তখন দেখা যায় মা মাওয়ের পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। আর এই বেদনাদায়ক আর আবেগ ঘন দৃশ্যটির সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।